নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ককরোচ জনতা পার্টির আন্দোলন আর যাই হোক না কেন ভারতীয় জনতা পার্টি দ্বারা পরিচালিত সরকারকে সম্পূর্ণ নাড়িয়ে রেখে দিয়েছে। এই কথাটা তো এই মুহূর্তে আর একদম অজানা নয় কারো, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ একটা খবর বেরিয়ে আসছে যে এই ককরোচ জনতা পার্টির আন্দোলনকে ফান্ড করেছিল কারা, অর্থাৎ টাকা দিয়েছিল কারা। এই খবর আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে চায়না থেকে ফান্ডিং আসছে, কেউ বলেছেন আমেরিকা থেকে ফান্ডিং আসছে, কেউ বলেছেন পাকিস্তান থেকে পর্যন্ত ফান্ডিং আসছে, কিন্তু ফান্ডিং শেষ পর্যন্ত দেশের কোন নেতার কাছ থেকে আসেনি। এবং সেই নেতা যদি বিজেপির নেতা হন তাহলেও কি আপনারা খুব অবাক হবেন। অর্থাৎ এই ধরনের একটা রিপোর্ট কিন্তু বেরিয়ে এসছে সূত্র মারফত। একদম একজন জার্নালিস্ট, তিনি বহুদিনের জার্নালিস্ট, এবং তিনি জানাচ্ছেন যে বিজেপির কোন নেতা এবং তার ছেলে এই যে ককরোচ জনতা পার্টি আন্দোলন তাকে কোথাও গিয়ে ফান্ডিং করেছিল। আপনারা সঠিক শুনছেন, কোনো ধরনের কোনো ভূমিকা না করে সম্পূর্ণ খবর আপনাদেরকে জানাবো। কিন্তু অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ নিলে অবশ্যই আমরা এগিয়ে যেতে সাহস পাবো। আপনাদের মূল খবর জানাই, সমীর চৌঙ্গানকার তিনি একজন জার্নালিস্ট বহুদিন পুরনো, এবং তিনি জানাচ্ছেন যে কোনো বিজেপি নেতার ছেলে সম্পূর্ণ এই ককরোচ জনতা পার্টির আন্দোলনটাকে সমর্থন করেছিল, তেমন কিন্তু শীর্ষ নেতৃত্বের কাছে খবর পৌঁছেছে। এবং শীর্ষ নেতৃত্ব তারপরেই এই মিটিংটা ডেকেছিল অজিত ডোভালকে নিয়ে, ন্যাশনাল সিকিউরিটির বিষয়টাকে নিয়ে। এবং অবশ্যই এই মুহূর্তে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দেখা হচ্ছে যে কোন কোন বিজেপি নেতার বাড়ির পক্ষ থেকে বা পরিবারের পক্ষ থেকে এই ককরোচ জনতা পার্টির আন্দোলনটাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়াতে কেউ কিছু লিখেছিলেন। অর্থাৎ কোন নেতা, ধরুন বিজেপি পার্টির একজন উচ্চপদস্থ নেতা, তার বাড়ির হয়তো ছেলের বউ কিছু একটা লিখলেন এই ককরোচ জনতা পার্টিকে সমর্থন করে, তাহলেও তিনি কিন্তু এই মুহূর্তে আতশ কাচের তলায় থাকবেন বিজেপির শীর্ষ নেতাদের চোখে। এবং সেই জায়গাটাই এই মুহূর্তে জানাচ্ছেন এই জার্নালিস্ট। তার পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির মধ্যে আভ্যন্তরীণ একটা মিটিং হয়েছে, এবং যে মিটিং এ অজিত ডোভালকেও ডাকতে হয়েছিল। তার কারণ এই মুহূর্তে আরো একটা ডেভেলপমেন্ট তৈরি হয়েছে মিটিংটার থেকে বেরিয়ে এসে। গত দুদিন ধরে অমিত শাহের বাড়ির চারপাশে বহু পরিমাণ র্যাফ, বহু পরিমাণ সিআরপিএফ, বহু পরিমাণ দিল্লি পুলিশ কিন্তু ডিপ্লয় করা হয়েছে নতুন করে। অর্থাৎ কোথাও গিয়ে নিরাপত্তাহীনতায় কি ভুগছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আমরা জানি না, তবে অবশ্যই সেটা যদি হয়ে থাকে সেটা অত্যন্ত উদ্বেগের। তার কারণ এই ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে থেকে আমরা তেমন কিন্তু কখনোই কোনো ছাত্রছাত্রীকে আচরণ করতে দেখিনি যে তারা একদম সরাসরি একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। অবশ্যই বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, কিন্তু সেটা অবশ্যই পুলিশেরও বল প্রয়োগ তার জন্য অন্যতম একটা জায়গায় ছিল। তো সেইখান থেকে এই মুহূর্তে যে খবর দুটোই আপনাদেরকে দিলাম, যে বিজেপি কোনো নেতার যোগাযোগ ছিল এবং বিজেপির নেতা জানতেন যে তার ছেলে সম্পূর্ণভাবে করছেন এই কাজটা, তাহলে যে প্রশ্নটা উঠছে, তাহলে কি কোনো বিজেপি নেতা বা কোনো একটা লবি তারা কি এটা চাইছেন না যে এই মুহূর্তে অমিত শাহ আর পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রী থাকুন, কিংবা হয়তো এটা চাইছেন না যে সরাসরি নরেন্দ্র মোদীর পরবর্তী নামটা হিসেবে অমিত শাহ থাকুন? এই বিষয়টাকে উত্থাপিত হচ্ছে। অনেকেই কিন্তু বলছেন যে অমিত শাহের কোনো না কোনো কম্পিটিটর এর সঙ্গে যুক্ত রয়েছেন, এবং তার তরফ থেকেই এই ধরনের এত বড় একটা ফান্ডিং তৈরি হয়েছে। আপনারা ভাবার চেষ্টা করুন যে কি মেজাজে ছিল ভারতীয় জনতা পার্টি, তাদের কর্মপদ্ধতির জন্যই তারা মেজাজটাকে অর্জন করেছিল। এই বিষয়ে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। তার কারণ 2024 সালে যখন ভারতীয় জনতা পার্টি দেখলো যে 303 থেকে 240-এ তারা নেমে এসেছে, তার পরবর্তীতে লাগাতার প্রত্যেকটা ভোটে এতটা শক্তি দিয়ে তারা লড়াই করেছে, সেটা অনস্বীকার্য। সেটা হরিয়ানা হতে পারে, মহারাষ্ট্র হতে পারে, সেখানকার রেজাল্ট নিয়ে 100টা প্রশ্ন থাকতে পারে, কিন্তু তারা লড়াইটা নিজেদের জায়গা থেকে সৎভাবে 100% দিয়ে করেছে। এবং অবজারভার, স্পেশাল অবজারভার প্রত্যেককে কাজে লাগিয়ে আমরা দেখতে পেয়েছি 2024-এর পরবর্তীতে যতগুলো ভোট হয়েছে প্রত্যেকটাতে তারা জয় ছিনিয়ে এনেছে। এবং অবশ্যই বিরোধীরা শুধুমাত্রই দোষারোপ করা ছাড়া কিছুই করতে পারেনি। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে
যে তার পরবর্তীতে যে কনফিডেন্সটা তারা পেয়েছিল বাংলা জয়ের পরে, এবং তারা ভেবেছিল যে 293টাকে আমরা যেভাবে 319-এ একদম সহজেই নিয়ে চলে গিয়েছি সংখ্যার বিচারে, সেই জায়গায় বড়সড় একটা আন্দোলন আমরা পরবর্তীতে আর গড়ে তুলতে দেব না আমাদের বিরুদ্ধে। তার কারণ সবাই তো আমাদের দিকেই এই মুহূর্তে, এখনো সংখ্যাটা কিন্তু তাই রয়েছে, কিন্তু সংসদে আসতে পারছেন না দেশের প্রধানমন্ত্রী, সংসদে আসতে পারছেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই ঘটনাটা লাগাতার হয়ে গিয়েছে কিন্তু 2 সপ্তাহেরও বেশি। এবং অবশ্যই তারা সংসদে আসছেন, সংসদ চত্বরে থাকছেন, নিজেদের ঘরে হয়তো থাকছেন, কিন্তু সংসদ ভবনে যাচ্ছেন না, বিরোধীদেরকে ফেস করছেন না। আর কখনোই তো আমরা দেখতে পাইনি খুব একটা যে তারা প্রেস কনফারেন্স করেন। তো সেই জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সরাসরি অমিত শাহ বেশ খানিকটা চাপে রয়েছেন তার গদিটাকে নিয়ে, এটাকে নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, বিভিন্ন স্তরে আলোচনা হচ্ছে যে অমিত শাহের গদি সেইটা এই মুহূর্তে পরবর্তীতে যদি আবারও মানুষজন চেয়ে বসেন, এবং অবশ্যই মানুষের যদি এটা চাহিদা থাকে, সেই চাহিদাটা যদি পরবর্তীতে আবারও সরকারের উপর চাপ বাড়াতে থাকে, তাহলে কিন্তু অবশ্যই চাপ তৈরি হবে। তার কারণ যে বেসিক প্রশ্নের উত্তরটা বিরোধীরা চাইছে সেটা সম্বন্ধে কেউ কোনো আলোকপাত করছেন না, এমনকি কেউ বলছেনও না যে এসে এটা আমাদের ভুল হয়ে গিয়েছে। পুলিশের কোনো কর্তাও বলছেন না যে 20 তারিখে ছাত্রদের উপর যেভাবে প্যালেট গান চালানো হলো, যেভাবে আমরা দেখতে পেলাম যে 20 তারিখে ছাত্রছাত্রীদের উপর একদম নির্মম অত্যাচার করা হলো, লাঠি দিয়ে মাথা টার্গেট করে করে মারা হলো, তাদের উপর একদম সরাসরি কাঁদানে গ্যাস ছোড়া হলো, সেই জায়গাগুলো সরাসরি কোথাও গিয়ে ভারতীয় জনতা পার্টি তাদের দায় স্বীকার করছে, কিংবা দিল্লি পুলিশ তাদের দায় স্বীকার করছে, এরকম ঘটনা আমরা দেখছি না। তাই জন্য অমিত শাহের ইস্তফা এইটা এখন একটা নতুন দাবি কিন্তু হয়ে দাঁড়িয়েছে। এবং সেখান থেকেই যখন খবর উঠে আসে যে এই সম্পূর্ণ ককরোচ জনতা পার্টির আন্দোলনটাকে বিজেপিরই কোনো নেতার ছেলের মাধ্যমে ফান্ড করা হয়েছিল, অর্থাৎ টাকা দেয়া হয়েছিল, বেনামে টাকা দেয়া হয়েছিল, তখন তো অবশ্যই এই জায়গাটা প্রশ্ন তৈরি হয় যে ভারতীয় জনতা পার্টি নিজেদের যে কন্ট্রোল সেটা কি পার্টির উপর থেকে হারাচ্ছে? তা না হলেন যিনি নাম্বার 2, তাকে কোথাও গিয়ে মেলায়েন করার জন্য সম্পূর্ণভাবে এই আন্দোলনকে ফান্ড করা, সেটা কিভাবে হতে পারে? অর্থাৎ কোথাও গিয়ে যখন নেতারা বলছেন এটা জর্জ সরোজ গ্যাং এর সঙ্গে যুক্ত, কোথাও গিয়ে নেতারা বলছেন এটা পাকিস্তানের সঙ্গে যুক্ত, তখন এটা কোথাও গিয়ে এমন কোন নেতার সঙ্গে যুক্ত নয় তো যে নেতা তাদেরই চারপাশে ঘুরে বেড়ান, এবং তিনি হয়তো নিজেকে উত্তরসূরি হিসেবে দেখতে চাইছেন দেশের প্রধানমন্ত্রীর পদে। এই বিষয়গুলো কিন্তু এখন নতুন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। এবং অবশ্যই অমিত শাহের বাড়ির বাইরে যেভাবে নিরাপত্তা রক্ষীদের ডিপ্লয় করা হলো, এক্সট্রা নিরাপত্তা রক্ষী ডিপ্লয় করা হলো, সেটাও কিন্তু এই মুহূর্তে একটাই দিকে নির্দেশ করে, অমিত শাহ সদনে আসতে ভয় পাচ্ছেন, বাড়িতেও কিন্তু থাকতে ভয় পাচ্ছেন। কোথাও গিয়ে এই বিষয়টা গুরুত্বপূর্ণ। আজকের ভারতবর্ষের নতুন সমাজে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ছাত্র আন্দোলন একটা নতুন ভাবে কিন্তু উঠে আসছে, এবং শুধুমাত্র জেন জি নয়, জেন আলফা যেটা, অর্থাৎ যাদের বয়স একদম 14 বছর পরবর্তী সময়, কারোর বয়স 12 বছর পরবর্তী সময়, তারাও কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। অর্থাৎ 2014 সালের পরবর্তীতে যাদের জন্ম হয়েছে তারাও স্কুল ড্রেস পরে বিভিন্ন জায়গায় এই আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে, সরকারের নীতির বিরুদ্ধে। সেগুলো অবশ্যই এই মুহূর্তে একটাই দিকে কিন্তু নিয়ে যাচ্ছে যে যুব সমাজ খুব একটা এই ধরনের সরকার চাইছে না। যে ধরনের সরকার সারা ভারত জুড়ে চলছে, ম্যাক্সিমাম স্টেটে চলছে, সেটা মানুষ ভোট দিয়েছেন, অবশ্যই তাই জন্য সরকার গঠিত হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত মানুষ সমস্ত কিছু মেনে নিতে চাইছেন না, তারা সরকারে হয়তো বিজেপিকেই দেখতে চাইছেন, কিন্তু কারোর কারোর বদল হয়তো খুব গুরুত্বপূর্ণ, এবং সেটাই এই মুহূর্তে মানুষের দাবি। তাই জন্যই একদম সরাসরি খবর যেটা উঠে আসছে, বিজেপির শীর্ষ নেতারা নজর রাখছেন যে কোন কোন বিজেপি নেতার বাড়ির লোকের পক্ষ থেকেও এই ককরোচ জনতা পার্টিটাকে সমর্থন করা হয়েছিল, তাদের প্রোটেস্টটাকে সমর্থন করা হয়েছিল, এবং তার সঙ্গে একদম অমিত শাহের বাড়ি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা রক্ষী দিয়ে। তার কারণটা কি ভয় নাকি অন্য কিছু? আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।